এই হচ্ছে আজকে লাঞ্চের জমজমাট সমস্ত আইটেম। একে একে পরিচয় করিয়ে দিই। প্রথমে এটা দিয়েই খাবো, সুতরাং এটারই পরিচয় প্রথমে দিই। মেথি শাক, এখানে বিভিন্ন রকমের বড়া বলতে পারো, পকোড়া বলতে পারো, ফুলকপি, এটা আলু, এটা পেঁয়াজের, এটা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো বটি, এটা ডাল দিয়ে খাবার জন্য রয়েছে, ডালও রয়েছে বাই দ্য ওয়ে, মুসুরির ডাল। এটা হচ্ছে আজকের স্পেশাল আইটেম ধোকা, আমার খুবই প্রিয়, লুচি দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, আজকে ভাত দিয়েও খাবো। পার্শে মাছের ঝাল, আর আজকের শো স্টপিং আইটেম জাইগ্যান্টিক কাতলা মাছের কালিয়া। আশা করি এই আইটেমগুলো দেখে তোমাদের ভালো লাগলো। এবারে আমি খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। প্রথমে মেথি শাক দিয়েই খাই। মেথি শাকটা বাদে এই সমস্তগুলো আইটেমই কিন্তু আজকে রান্না করা হয়েছে। মেথি শাকটা আগে করে রাখা হয়েছে, আসলে এতগুলো রান্না একদিনে করলে পরে খুব মুশকিল হয়ে পড়ে, তো ভাগাভাগি করে করাটাই ভালো, শ্রেয়। তবে যাই হোক, আজকে সবগুলো রান্না একসঙ্গেই করা হয়েছে আর কি। মেথি শাক আমার অত্যন্ত প্রিয়, মেথি জিনিসটাই প্রিয়। মেথির পরোটাও আমার বেশ ভালো লাগে। মেথিও একটুখানি বেশি এদিক ওদিক হয়ে গেলে একটা তিতো ভাব চলে আসে, কিন্তু মেথির স্বাদ, মেথির গন্ধ আমার ভীষণ ভীষণ প্রিয়। মেথি তো নিজস্ব একটা খুব স্ট্রং একটা স্বাদ থাকে, সেই স্বাদটাই পাচ্ছি। খেতে খুব ভালো হয়েছে, যেরকম বললাম আমার মেথি খুব প্রিয়। একটুখানি বড়ি নিয়ে নিই। বড়ি দিয়ে খেলে পরে স্বাদটা একদম লাফ মেরে বেড়ে যায়। শাকের পালা চুকিয়ে এবার ডাল আর কুমড়ো বটিতে ঝাপাতে হবে। তবে পকোড়া গরম থাকতে থাকতে পকোড়া তো একটা কামড় বসাই। এরকমভাবে পকোড়া ইন জেনারেল হয় না, দেখি খেয়ে দেখি কীরকম হয়েছে। তন্দুর বা কাবাবে যেরকম একটা ম্যারিনেশন দেওয়া হয়, সেরকম টাইপেরই ম্যারিনেশন দিয়ে ফুলকপির পকোড়াটা তৈরি করা হয়েছে। তুখুর খেতে এই পকোড়া খেলে এমনিতেই আর কিছু লাগবে না। মুসুরির ডালের পালা। এবার লঙ্কাটাকে শাকে খুব মিস করেছি, যাই হোক এবারে তো ডালে চলেই এসছি। এতটা তো খেতে পারবো না, ওর জন্য অল্প করে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দেওয়াতে ফ্লেভারটা বহুগুণ বেড়ে যায়। চিংড়ি মাছের একটা নিজস্ব স্বাদ থাকে তো, ক্রাস্টানি ফ্লেভার, বেশ ঠিক আছে, আর লাগবে না। এটা দিয়ে ডালটা আমাকে খেতে ব্যাপক লাগবে। আমি কিন্তু এইভাবে খেতে পছন্দ করি, ঠিক আছে। তো ডাল দিয়ে এরকম করে ভালো করে মেখে নিই। কুমড়ো বটির নিজস্ব একটা মিষ্টি মিষ্টি স্বাদ হয়, কারণ কুমড়ো তো মিষ্টিই হয়। তার মধ্যে ডালের মধ্যে লঙ্কা মেখেছি, চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ হবে, একদম ফাটাফাটি লাগবে খেতে। তো প্রথম বাইটে চিংড়ি নিয়ে নিই, নিয়ে একটা জাকিয়ে গ্রাস নিই। অপরূপ লাগছে খেতে। হ্যাঁ, মানে যেরকম বললাম, কুমড়ো বটির মিষ্টতা, ডালের একটা আলাদা রকম ফ্লেভার, সেভারি ফ্লেভারই বলবো, চিংড়ি মাছের থেকে একটা আলাদা রকম ফ্লেভার, কাঁচা লঙ্কার থেকে ঝাল ভাব, একদম ফাটিয়ে লাগছে খেতে। তবে যতই ভালো লাগুক, এই 2-3 গ্রাস বা 2.5 গ্রাসের বেশি তো খাওয়ার জো নেই, নইলে আর সব আইটেম দেখাতে পারবো না। আলুর পকোড়াও নিয়ে নিলাম, ভালোই হবে। দেখে তো মনে হচ্ছে ফুলকপিতে যে কোটিং আছে সেই একই কোটিং আছে। দেখি এটাও খাই। ইয়েস, একই কোটিং, ভালো। সব সময় একটা গ্রাস নিয়ে ডালের পাটকে চুকিয়ে দিই, কারণ এরপরে আমার মোস্ট ফেভারিট আইটেম ধোকা। ধোকার ডাল না তো বলবো না, ধোকার কষাই বলবো। এই হচ্ছে সেটা দেখতে। এখান থেকে অল্প একটু তুলে নিয়ে এই 4টি ভাত দিয়ে খেতে হবে। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। এবার দেখা যাক ধোকা কীরকম হয়েছে, ভালো হয়েছে না ধোকা আমাকে ধোকা দেবে। বাস ঠিক আছে, আর কিছু লাগবে না। দেখি ধোকার বড়াটা খেতে কীরকম হয়েছে। প্রথমে একটা এমনি বাইট নিই। ধোকাটা ফাটি হয়েছে, একদম নুন ঠিকঠাক, টকটক খেতে যেরকম পছন্দ করি আমি। ইফ এনিথিং যদি একটুখানি হিং দেওয়া যেত ভালো হতো, হিংয়ের গন্ধটা একটু মিসিং, একদম ফ্যান্টাবিউলাস খেতে। এবারে তো একটা গ্রাস নিতেই হবে। আলুও ভালোই সেদ্ধ হয়েছে, আলু দিয়ে ধোকার বড়া দিয়ে একটা জম্পেশ গ্রাস তো নিতে হবেই, সুজয় ক্রনিকল স্টাইল। ফাটাফাটি হয়েছে খেতে, দেখেও তো বোঝা যায়। আর যখন ধোকার বড়াটা তো ভালো হয়েছে, ঝোলটাও ভালোই হতো, একদম
তুখোর হয়েছে তুখোর। এমনি করে ধোকাটাকে ভাতের মধ্যে নিয়ে শুধু মুখে দেওয়ার অপেক্ষা। আর কয়েকদিন পরে যে ধোকা ভাত দিয়ে খাচ্ছি বলে বোঝাতে পারবো না। ইন জেনারেল রুটি দিয়ে খাই। ধোকা বানাতে একটুখানি মেহনত লাগে, ওর জন্য ধোকাটা অত ঘন ঘন হয় না। সেটা একদিকে বোধহয় ভালোই, মানে বেশি ঘন ঘন হলে পরে হতে পারে এটার উপরে যে আমার কী বলবো আকর্ষণ রয়েছে সেটা কমে যাবে। তবে ধোকা আমার মানে অল টাইম ফেভারিট। ভেজ আইটেমের মধ্যে ছানা পনির থেকে অনেক বেশি প্রিয় আমার ধোকা। এবারে মাছ দুখানা পাশে রয়েছে, তবে একটাই খাই, নইলে পরে এটাকে পুরো সাটাতে পারবো না। তোমরা দেখে হয়তো বুঝছো না, তবে কাতলার পিসটা কিন্তু বেশ বড়, বেশ বড়, 200 গ্রামের কাছাকাছি হবে ওজন। পার্শে মাছের সাইজটাও দেখো, বেশ বড় সাইজের পার্শে। ডিম আছে কি নেই সেটা তো পরে বোঝা যাবে, থাকলেও থাকতে পারে। সুন্দর দেখতে ঝোল, লালচে, ঠিক যেরকম আমরা বাঙালিরা পছন্দ করি, তাই তো। লাল কি যেন বেশ বলো তোমরা, রগরগে না টকবগে না কি যেন বেশ হয়। টকটকে লাল তো ছোটোবেলা থেকে জানতাম। যাই হোক, লঙ্কা যখন পেয়েছি লঙ্কা তো ডলে নেবই, নো ছাড়াছাড়ি, বাস ঠিক আছে। তবে পার্শে মাছও এর কি ইলিশ মাছের মতো, বুঝলে তো। সেই দেশি পার্শের যে কি বলবো খাবার যে একটা স্বাদ, একটা যে সুখ, সেইটা আর হয় না। এখন যেগুলো পাই সেগুলো আর কি মন্দের ভালো। হ্যাঁ, ইলিশ মাছের থেকে ডেফিনেটলি স্ট্যান্ডার্ড বেটার, কেননা কলকাতায় থেকে যে ইলিশ আমি আনছি বারংবার বিশাল বিশাল টাকা দিয়ে, তার থেকে বেটার আর মনে হয় না কোথাও পাবো বলে। হ্যাঁ, এখন যদি বিরাট কোনো সোর্সফুল কেউ হই আমি, হ্যাঁ, নেতা মন্ত্রী আমলা বা বড় কোনো রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে পরে হয়তো ভালো সাপ্লাই পাবো। আদারওয়াইজ এই ইলিশ খেয়ে আর কি বলবো, যাক আর কিছু বলছি না, কেননা পাতে তো আছে পার্শে, ইলিশ তো না। প্রথমে একটা ঝোল ভাতের এমনি গ্রাস নিই, দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে। মাছটাও তোমাদেরকে খেয়ে বলি কীরকম। কাটা ফাটাগুলো লেন্সের ওপর দিয়ে বাছাটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু নাও তো আই এম আ সিজনড প্রো, সুতরাং এটা আমার জন্য খুব একটা মুশকিল হওয়ার কথা নয়। আর একটা কথা বলছি, মাছ সাদা রঙের হলেই যে মাছ ফ্রেশ হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা হয়তো অনেক ক্রিয়েটারকে বলতে শুনবে ধবধবে সাদা মাছ তার মানেই ফ্রেশ, সেটা কিন্তু নয় সবসময় ঠিক। এটা আমি কাউকে ডিস করার জন্য বলছি না, তোমাদের ভালোর জন্য বলছি। জেনে রাখো, শিখে রাখো। এই মাছটা তোমাদেরকে বলতেই পারে ভীষণ ফ্রেশ, একদম সব ঠিকঠাক, তবে এর থেকেও ফ্রেশ মাছ আমি খেয়েছি অনেকবার। দিস ইজ গুড। আমি মাছটার কথা বলছি, বাট নট গ্রেট। পার্শের একটা নিজস্ব স্বাদ থাকে, সে স্বাদ রয়েছে, তবে খুব একটা বেশিও না। তবে মাছটা কিন্তু বেশ কিছুদিন স্টোরেজে ছিল, ইট গোজ উইদাউট সেইং। হ্যাঁ, ওইটাই ওর জন্যই বললাম যে একদম সাদা দেখলেই যে সব কিছু একদম ফ্রেশ হবে মাছ, তা কিন্তু নয়। ইংরেজিতে একটা কথা আছে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তবে এই যে মাছ দিয়ে ভাতটা খেলাম, চারণ করে ফ্লেভারটা এখান থেকে এখানে লাফ মারলো 110%। দ্য অনলি থিং আই এম মিসিং শুকনো লঙ্কা ভাজা। আর দেখো, মাছ দিয়েও যে খাচ্ছি, 2 গ্রাস খেয়েছি, আর এখানে বোধহয় 1.5 গ্রাস মতো আছে। তারপরেই কিন্তু পাশের পালা চুকিয়ে কাতলাতে লাফাতে হবে। তবে আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি এতগুলো ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। বাকি পার্সেটাও সুপার হিট। মাছটা আমাদের হাতে নেই, প্রিপারেশনটা আমাদের হাতে আছে, সেটা খুব ভালো হয়েছে। এবারে কাতলা মাছের পালা, কাতলার কালিয়া, পেঁয়াজ দিয়ে করা হয়েছে, গরম মশলা ফরম মশলা দিয়ে। ওহ, মাছটার সাইজ তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, উপরে মশলা লেগে রয়েছে, পেঁয়াজ আর কি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাস্ট ঝোলের রঙটা, একদম ফাটাফাটি। পাতার মধ্যে মনে হচ্ছে একটা তেজপাতা গেল। ইয়েস, সাইডে রেখে দিই, নিয়ে সুন্দর করে ভাতটাকে একটু মেখে নিই। সুন্দর করে ভাত মাখার মধ্যেই কিন্তু অর্ধেক স্বাদ লুকিয়ে রয়েছে, ঠিক আছে। প্লাস ভাত মাখার একটা সাইন্টিফিক কারণও আছে। ভাত ভালো করে মেখে নিতে পারে, ভাতগুলো একটুখানি ভেঙে যায়, তখন আর কি চেবাতেও সুবিধে, ব্যাপারটাকে গিলতেও সুবিধে, এবং ইভেনচুয়ালি ডাইজেস্ট করতেও সুবিধে। সো ইট হেল্পস ইন বোথ ইনজেশন অ্যান্ড ডাইজেশন। আর এই যে আমি মাখছি, একদম পুরো একটা অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ির মতন একটা গন্ধ পাচ্ছি। এনিওয়েজ, তেলের
পোর্শনটাকে সরিয়ে রাখি। এটা তো একদম পুরো কি বলবো, হেভেনলি খেতে হয়। আর এটাও একদম ধবধবে সাদা, তবে এই মাছটা ভালো মাছ। একটু মাছটাই প্রথমে খাই। পাকা কাতলা খাওয়ার যে কি মজা। পাকা কাতলাতে শুধু দুই ভয় থাকে, এক যদি পিত্ত গলে যায় সেটা ছোটো মাছও হতে পারে, সেকেন্ড হচ্ছে যে অনেক সময় পাকা কাতলাতে একটা পাকের গন্ধ চলে আসে কাদার, সেইটা হয়ে গেলে পরে ব্যাপারটা খুব অ্যাপেটাইজিং হয়। এই ক্ষেত্রে সেসব কিছু হয়নি। দেখা যাক। ভাত দিয়ে মাছের একটা গ্রাস, একদম ইউনিক খেতে হয়েছে, একটু টকটক খেতে। মনে হয় সেটা ভিনিগার ইউজেস থেকে এসছে বা টমেটো হতে পারে। গরম মশলা খুব ভালো ইউজ হয়েছে, মুখের মধ্যে গোলমরিচ লবঙ্গ এগুলো পড়ছে, ভালো লাগছে। আর সেগুলো গোটা গোটা না আর কি, বেটে দেওয়া রয়েছে। নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক। এটাও কিন্তু দেখতে যতই লাল হোক, খেতে কিন্তু অত ঝাল না। ফাটাফাটি হয়েছে খেতে। প্লাস মাছটাও ভালো। আর কি বলবো, আজকে সমস্তগুলো প্রিপারেশনই একদম এক্সেবার কারেক্ট, ঠিক আছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেরকম ব্যাপার। এটাও খুবই ভালো হয়েছে খেতে। এটাকে ঠিক কাতলার কালিয়া বলতে ইচ্ছা করছে না, এটাকে কাতলার কি বলি বলো তো? কাতলার টক ঝাল কালিয়া বলতে পারি, কারণ এটার মধ্যে টক ব্যাপারটা কিন্তু বেশ প্রমিনেন্ট রয়েছে, এবং সেটা কিন্তু অন্তত আমার জন্য অফ পুটিং নয়, ফ্লেভারটাকে ব্যালেন্স আউট করতে সাহায্যই করেছে। ভালো হয়েছে খেতে। ইন জেনারেল যেরকম কালিয়া হয়ে থাকে তার থেকে একটু হলেও আলাদা খেতে। আর ভাত খাবো না, আর দেখাবারও কিছু নেই। মাছটাকে একটু উপভোগ করে নিই, এটা খাবো, তারপরে ওপরে। এই জায়গাটা একদম পুরো স্বর্গ। চলো ওপরে। কি ভাবছো? হ্যাঁ ভাবছোটা কি, এখন আউটডোর শুট করবো? একদমই না, এরপর ডিনার রয়েছে, চলো ডিনারে দেখা হবে। তবে সেটা অন্য একদিনের ভিডিও, এই ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি। আই এম বিং ভেরি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট। এই হচ্ছে জমজমাটের ডিনার, যেটার কথা দুপুরে বলেছিলাম। এটা কি আলাদা করে বলতে হবে না? ইয়েস স্যার, মাটন। এইটা বলবো, এইটা হচ্ছে শিমের দানার তরকারি, শীতকালীন স্পেশাল। শীত তো এখন বিদায় নিতে চলেছে। এবারে এই তরকারিটা জেনারেলি একটুখানি কি বলবো, মানে শিমের দানাগুলো একটু প্রমিনেন্ট থাকে। তোমরা যদি আমার ভিডিও নিয়মিত দেখো তাহলে জানবে যে কয়েকদিন আগে সানডে লাঞ্চে একটা মাগুর মাছের প্রিপারেশন শেয়ার করেছিলাম শিমের দানা দিয়ে। সেখানে শিমের দানাগুলো কিন্তু প্রমিনেন্ট ছিল। এখানে ব্যাপারটাকে একটুখানি গলে গলে গেছে, বাট আমি টেস্ট করেছি, এটা খেতে কিন্তু আরো বেটার লাগছে। অফকোর্স ফুলকো ফুলকো লুচি, জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে। প্রথমে কি দেখতে চাইছো বলো? মাংস দিয়ে খাবো না এটা দিয়ে খাবো? চলো এটা দিয়ে খাই প্রথমে। অ্যান অ্যাবসলিউট ডেলিকেসি, সেভরি ডিশ একটা। শিমের দানা একটা কি বলবো, একটা অদ্ভুত রকম টেক্সচার, একটা ফ্লেভার, সেটা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। নুন ঠিকঠাক হয়েছে, ঝাল একটুখানি হয়েছে, আমরা যেরকম ঝাল বেশি খাই তোমরা জানো। তবে হ্যাঁ, মানে সল্টি সেভরি একটা প্রিপারেশন। আর শিমের দানাগুলো গলে যাওয়াতে একটা অদ্ভুত সুন্দর একটা রিচ ভেলভেটি টেক্সচার তৈরি হয়েছে, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে আরো বেটার লাগছে। তো এটা শিমের দানার তরকারি না বলে শিমের দানার ডাল মতন হয়ে গেছে দেখতে। দিস ইজ সো ইয়াম। গরম মশলা যায়, সেটার একটা ফ্লেভার রয়েছে। এর মধ্যে আমার মনে হয় যদি একটু কিসমিস দেওয়া যেত ভালো লাগতো, একটা সুইট ট্যাঙ্গি এলিমেন্ট আরও অ্যাড হতো। তবে যেটা টেস্ট করছি ভীষণ ভীষণ ভালো, টু গুড। আর শিমের দানা বলতে কিন্তু বাজারে যে সবুজ শিম পাওয়া যায় বা সাদা শিম, সেগুলোর ভেতর থেকে কিন্তু দানা ছাড়াবার চেষ্টা করো না। শিমের দানা আলাদাভাবেই বিক্রি হয়, সেগুলোই কিনতে হয় আর কি। এবং শীতকালে খুব কম একটা টাইমের জন্য পাওয়া যায়, ফর এ ভেরি ব্রিফ পিরিয়ড। এবারে মাটনের পালা। ও একবার দেখো খালি, মাটনটা তো একদম ফাটাফাটি হয় বাড়িতে, তেল তেল কষা কষা। শিমের দানাটাকে আপ্লুত হয়ে পড়েছিলাম, আর মাংসটাকে স্পিচলেস। তবে আমাকে তো বক বক করতেই হবে, কি অসাধারণ হয়েছে মাংসটা। খাসির মাংসটা খুব ভালো হয়। হ্যাঁ মানে ঝাল ঝাল হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, অল্প ট্যাঙ্গি রয়েছে, টক দই দিয়ে ম্যারিনেট করা হয় বলে। দিস ইজ রিচ, দিস ইজ সেভরি, দিস ইজ স্পাইসি, দিস ইজ এভরি সিঙ্গল থিং দ্যাট আ বেঙ্গলি ওয়ান্টস ইন আ হোম মেড মাটন ডিশ, স্পেশালি দিস বেঙ্গলি। মাংসের ঝোলও খুব ভালো হয় আলু ফালু দিয়ে, তবে এইটা যেটা হয় না, এটা আমার ব্যক্তিগতভাবে বেশি প্রিয়। অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস। খুব খুব সুন্দর হয়েছে, তেলটা ভেসে ভেসে উঠছে, আহা। মাংসটা ব্লকবাস্টার। তোমাদেরকে একটা মাংসের টুকরো দেখাই কিরকম সেদ্ধ হয়েছে, সেটা তো খুব ইম্পর্টেন্ট। এটা কি নেল্লি পিস জানি না, দেখি মাটনটা কোথায়। এই যে ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, একদম যেটুকুন বাইট থাকার কথা সেটুকুন রয়েছে। এর থেকে বেশি সেদ্ধ হলে একদম কলা কলা হয়ে যায়। মটনটা যা হয়েছে না, এই শিমের দানা কথা ভুলেই যাচ্ছি।
শিমের দানার মধ্যে যতই নভেলটি থাক, বেশিরভাগ লোক তো দেখতে এটাই পছন্দ করছে নাকি? সত্যি কথা বলবে। ডিনারটা জাস্ট জমে গেছে। আবারও মনে করিয়ে দিই, লাঞ্চ দেখছো, ডিনার দেখছো, তার মানে কিন্তু এটা নয় যে একই দিনে হচ্ছে, দুটো আলাদা দিনে কিন্তু শ্যুট করা। এই ভিডিওর মতো এখানেই দিতে রাখছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।